চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোট লোকগুলো নাক বুঝে তরতর করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গা দখল করে ফেলেছিল। তারপর যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া দেখালাম। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে, সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা মারছি। শুরু থেকেই ব্যাপারটা এমন হয়েছে, এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ? বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ। পাকিস্তান বলতে পারে তুমি যদি সিন্ধুর পানি না দাও ওই বাঁধ আমি মিসাইল দিয়ে উড়িয়ে দেবো, মিসাইল দিয়েও যদি না পারি তাহলে বোমা মেরে আণবিক অ্যাটম বোমা দিয়ে তোমার দেশ উড়িয়ে দেবো। ওর তো অ্যাটমিক বোমা আছে। নর্থ কোরিয়ার যে এক প্রেসিডেন্ট, একটা পাগল টাইপের লোক, সে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকি দিত, ভাই তোমার সাথে আমি যুদ্ধে টুদ্ধে পারবো না, কিন্তু অ্যাটম বোম মেরে দেবো দরকার লাগলে। আরে ট্রাম্প তো একটা পাগল টাইপের লোক, সেই মনে করে ও বেটা তো আমার চেয়ে বড় পাগল, ও যদি সত্যি সত্যি বোমা মেরে দেয় তাইলে। শক্তি এরকম, এই যে ধুধু সাহেব বললেন না, খুব চমৎকার কথা, শক্তি এবং শান্তি, কথাটা মনে রাখবেন। উনি কতদূর মূল্যবান কথা বলেছেন, উনি বুঝে মানে বুঝে বা বলতে যে এটার মূল্য কতখানি বুঝে এই মুহূর্তে বলেছেন আমি জানি না, কিন্তু খুবই মূল্যবান একটা কথা। পৃথিবীতে শান্তি খালি পুতু পুতু করে ভালো ভালো কথা বললে হয় না, শান্তি আনবার জন্যে কেউ যাতে আপনার কথা শোনে, কথা শোনাবার মতো শক্তি, ওয়েট, সম্মান, সেটা আপনার থাকতে হবে। আমাদের যিনি এখন দেশ চালাচ্ছেন তার সারা দুনিয়ার মধ্যে এরকম সম্মান আছে, তার কথা লোকে শোনে, কিন্তু মোদি তো শোনে না। মোদি যদি না শোনে তাকে কেউ শোনাতে বাধ্য করবে? তার কোনো গ্যারান্টি নাই, এবং বলছি আমাদের আণবিক শক্তি নাই। পাকিস্তান খায় না খায় বোমা বানিয়েছে, মানুষ খেতে পাক না পাক মিসাইল তৈরি করেছে। আমরা আমাদের দেশের মানুষের ভালো করবার চেষ্টা করেছি, অবশ্য সবাই তো ভালো করবার চেষ্টা করেছি। শেখ হাসিনা তো চুরি করতে করতে পুরো দেশই শেষ করে দিয়েছে। ওনার পিতা শেখ মুজিব কি করেছিলেন? তার আমলে তো দুর্ভিক্ষ হয়েছে, দেশ চালাতে পারেনি, শেষ পর্যন্ত বাকশাল করেছে। তো সব শাসক আমাদের যে দেশের মানুষের কল্যাণের জন্যই করেছে এরকম নয়। আর বেশিরভাগ সময় তো আওয়ামী লীগ শাসন করছে, আওয়ামী লীগ তো সব সময় ভারতের সামনে জি হুজুর করেছে, ওদের দিয়ে কিছু হয়নি। অতএব এখন মানে যেরকম বলে না যে তার অধীনের লোককে বলে এইটা করো ওইটা করো, শেষ পর্যন্ত সে কিছুই করতে পারে না, বলে তুই কিছুই করতে পারিস না, আবার পিঠ চুলকে দে। বাংলাদেশ ভারত এরকম করে নির্দেশ করতে পেরেছে, যেরকম খুশি সেরকম করে বাংলাদেশকে দিয়ে চালিয়েছে। এখন আমরা সেরকম চলতে চাই না। জুন জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ এখন মনে করে তাদের মধ্যে ওই পাকিস্তানিরা যেরকম ভারতের সঙ্গে লড়াই করে। আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো এইবার যে ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলো তাতে কে জিতলো? এই যে পাকিস্তানপন্থী লোক বেশি, তো মানে পাকিস্তান জিতেছে কেমনে বলেন? কেউই যেতে নাই, কিন্তু আমাদের দেশের মানুষ মনে করে পাকিস্তান জিতেছে। একটা ঘটনা কি হয়েছে জানেন? চীন আর ভারতের মধ্যে যখন যুদ্ধ লেগেছিল তখন চীন ছোট ছোট লোকগুলো নাক বুঝে তরতর করে দৌড়তে দৌড়তে ভারতের বহু জায়গা দখল করে ফেলেছিল। তারপর যখন যুদ্ধ শেষ হয়েছে তখন আবার ভালো মানুষের মতো জায়গা ছেড়ে চলে গেছে, বুঝিয়ে দিয়েছে চাইলে তোর জায়গা আমি নিতে পারি, দখল করে রাখতে পারি, কিন্তু আমি দখল করে ছেড়ে দিলাম, ঠিক আছে তোরাই থাক, তোদের দয়া দেখালাম। ভারত তো পাকিস্তানের কোনো জায়গা দখল করতে পারেনি, বরঞ্চ উল্টা হয়েছে, সবসময় বলেছে ওরা আমাদের মেরেছে তাই পাল্টা মারছি। শুরু থেকেই ব্যাপারটা এমন হয়েছে, এবং যুদ্ধটা যে শুরু হয়েছে কার দোষ? বেশিরভাগ লোক মনে করে ভারতের দোষ। এই পরিস্থিতিতে পাকিস্তান যেটা করেছে, যা করতে পেরেছে, ভারত এই যুদ্ধেরই একটা প্রভাব অন্য জায়গাতেও রাখতে চায়, যে কোনো মূল্যে হোক না কেন। ভারত আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না, তারা চায় না যে আওয়ামী লীগ এখানে না থাকতে পারুক। এখন একটা বিতর্ক দেশের মধ্যে চলছে, দেখেন তো, সবাই
সবাই মোটামুটি ইউনূস সাহেবের সরকারকে পছন্দ করে না? সবাই বোধহয় করে না, তাই না? সবাই করে। এখন আস্তে আস্তে এই সমর্থন একটু কমেও যাচ্ছে, কারণ ইউনূস সাহেব আবার মনে করেন আওয়ামী লীগ সহই ভোটটা হতে হবে, বলেন না? না, আওয়ামী লীগের নাম বলেন নাই, কিন্তু বলেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হতে হবে। কাজটা ভালো না খারাপ জানি না, ছাত্ররা মানেনি, সাধারণ মানুষ মানে নাই, রাজপথে নেমেছে, এখন আওয়ামী লীগকে ব্যান্ড করে দিতে হয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত উনি ওরকম বলতেন। ইউনূস সাহেব সম্পর্কে আবার আমি বলি, তার প্রতি খুবই সম্মান দেখাচ্ছি। আর আমি সব জায়গায় কথা বলি যে উনি আবার ডাইরেক্ট শিক্ষক ছিলেন, তো আমাকে পড়িয়েছেন উনি। আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তো উনি ভালো শিক্ষক ছিলেন, উনি অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু রাজনীতি কি ভালো বোঝেন? এর আগের বার একবার পার্টি করতে গেছেন না, মনে আছে আপনাদের? একটা দল করেছিলেন, তার নাম দিয়েছিল নাগরিক শক্তি। সেই দল করতো কীরকম করে? SMS দিত খালি। লোকজন তখন বলতো তার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের যাতে ব্যবহার বেশি হয়, একটা ব্যবসা, সবাইকে উনি SMS করে করে মেসেজ দিতেন, তোমার এই পার্টিতে যোগ দাও। SMS করে পার্টি হয়? আমি বলি কি, ধরেন একজন ভালো ক্রিকেট প্লেয়ার, এখন কি বাংলাদেশের সবচেয়ে ভালো ক্রিকেট প্লেয়ার? জি, এখন কে? মিরাজ অলরাউন্ডার হিসেবে ওয়ার্ল্ড নাম্বার 2, তাই তো? ওকে যদি ফুটবল খেলতে দেন, ও কি ফুটবল খেলতে পারবে? গিয়ে চট্টগ্রাম পোর্টে বক্তৃতা করেছেন, বিরাট বক্তৃতা, আরও বেশি এফিসিয়েন্সি হবে, আরও বেশি টাকা ইনকাম করতে পারবে। আচ্ছা, আরও বেশি তারা পারবে কীরকম করে? খালি বিদেশ থেকে লোক আনলেই পারবে, উনি তো এরকমই করেন। ওনার যে সরকার আছে, সেই সরকারে উনি 4-5 জন বিদেশি, না বিদেশিকে আপনি বলবো, ওরা বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হয়েছে, তারপর বিদেশে চলে গেছে, বিদেশের পাসপোর্ট পেয়েছে, তাদেরকে নিয়ে এসছেন। দেশের লোক যারা আছে তাদেরকে আরও বড় করে আরও বেশি দায়িত্বের জায়গায় দেওয়ার কাজ উনি খুব করেন নাই, এবং এই জন্যেই উনি বিদেশ থেকে আনেন। পোর্টে বিদেশের লোককে দেবেন বলেছেন, হতে পারে, কিন্তু বাঙালি সব তো আর ভালো না। বাঙালি অফিসারদের মধ্যেও দুষ্কৃতিকারী আছে, চোর আছে, দুর্নীতিবাজ আছে, লুটেরা আছে। তো পোর্ট এক সময় খুবই বাজে অবস্থা ছিল, সর্বশেষে কিছু কিছু ভালো হয়েছে, কিন্তু এখন উনি যাদেরকে দেবেন তারা হয়তো ভালো করতে পারেন। আমার সঙ্গে খারাপ একটা অভ্যাস আছে, কথা বলতে দিলে খেয়াল করে, আমি এই কথা বলেই শেষ করে দেব। এই পোর্টে যেরকম দিতে চেয়েছেন, রিস্ক করে এটা বিদেশিদের হাতে চলে যাবে। উনি একটা ইন্টারনেট কানেক্টিং সিস্টেম করেছেন, স্টারলিংককে দিয়েছেন, ওইটা খুব দ্রুত কাজ করে এবং খুবই বেশি পরিচিত সারা দুনিয়াতে, খরচ বেশি দিতে হয়, এবং এইটা দিয়ে শেষ পর্যন্ত এরকম একটা সমস্যা হতে পারে যে আপনি সবই বিদেশিদের হাতে তুলে দিলেন। আমার আহ্বান হচ্ছে, এখন আমরা সবাই মিলে সচেতনভাবে, আর যাই হোক, এই সরকার তো চোর ডাকাত না, শেখ হাসিনার মতো চুরি করবেন ডক্টর ইউনূস না, অতএব তাকে সেই রকম শ্রদ্ধা দিচ্ছি, কিন্তু বলছি দেশে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ চালান, সবার সাথে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেন। একা একা সিদ্ধান্ত নেওয়ার মধ্যে মন্তব্য থাকতে পারে, তো আমরা ভয় পাই। যেরকম করে করিডোর দিতে চেষ্টা করছেন, সেরকম করে বাকি জায়গাও যদি বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা করা হয়, তার মধ্যে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। ফারাক্কার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের সাথে সাথে জনগণের সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার এই লড়াইয়ে আজকের এই কাজ যেন সফল হয়, এই আশা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে, আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ,
এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।